জেনে নেওয়া যাক সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। মধ্য প্রাচ্য থেকে কেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরাচ্ছেন যুক্তরাষ্ট্র? ভূমধ্য সাগর ঘিরে রাশিয়ার যুদ্ধ প্রস্তুতি। তুরস্ক কেন আফগানিস্তানে থাকতে চায়? এদিকে গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সাথেই থাকুন। মধ্য প্রাচ্য থেকে কেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরাচ্ছেন যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে হঠাৎ করেই সেনা সদস্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট এন্টি মিসাইল ব্যাটারি তুলে নিচ্ছেন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলেছেন এটা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্র ইরানকে এই বার্তা দিতে চায় যে তারা তেহরানের সঙ্গে বৈরতায় অবসান চাচ্ছেন। অন্যদিকে এসব সেনা ও অত্যাধুনিক মিসাইল ব্যবস্থা চীন ও রাশিয়াকে লক্ষ্য করে মোতায়েন করা হয়। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন প্রশাসনের নির্দেশ ইরাক, কুয়েত, জর্ডান, সৌদি আরবে মোতায়েন করা 8টি পেট্রিয়ট অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যাটারি ইউনিট তুলে নিচ্ছেন পেন্টাগন। এছাড়া সৌদি আরবকে উপহার হিসেবে থার্ড নামে একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। পেট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারি প্রতিটি ইউনিট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে শতাধিক সেনা সদস্য, বেসামরিক কর্মী বাহিনীর প্রয়োজন হয়। এসব সরিয়ে নেওয়ার ফলে অল্প দিনের মধ্যে মধ্যপ্রাচ্যের এই 4টি দেশ থেকে হাজারো মার্কিন সেনা ও বেসামরিক কর্মী বাহিনী প্রত্যাহার করা হবে। সেগুলো চীন ও রাশিয়াকে লক্ষ্য করে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশেষজ্ঞ বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প বিষয়ক আলোচনার অগ্রগতি এবং চীন ও রাশিয়ার প্যাসিফিক এলাকা যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি হিসেবে দেখায় এ পদক্ষেপ নিয়েছেন বাইডেন প্রশাসন। তাছাড়া মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও পদক্ষেপের অন্যতম কারণ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আবার স্বাভাবিক সময়ে ফিরে যাচ্ছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বন্ধ করা হচ্ছে না, তাই এ অঞ্চলে এখনো যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক উপস্থিতি থাকছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আবার স্বাভাবিক সময়ে ফিরতে যাচ্ছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বন্ধ করা হচ্ছে না, তাই এ অঞ্চলে এখনো যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক উপস্থিতি থাকছে। যুক্তরাষ্ট্রের এই সেনা ও ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের ঘটনায় এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সৌদি আরব ও ইরানের সঙ্গে সরাসরি কিংবা ছায়াযুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিলে সৌদির পক্ষে রাশিয়া এ-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা সম্ভব নয়। তাতে ওয়াশিংটন ক্ষুব্ধ হয় নিষেধাজ্ঞা আরোপ করবেন। এরিকসন বলেন, সৌদি চাইলেও রাশিয়া বা চীনের দিকে ঝুঁকতে পারবে না। চীন ও রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের অন্যান্য অংশে সামরিক উপস্থিতি জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। স্বামী আরিয়ান বলেছেন, দক্ষিণ চীন সাগরে মনোনিবেশ করতে চান ওয়াশিংটন। একই কথা বলেছেন এরিকসন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সীমাবদ্ধতা জানেন, কারণ যুক্তরাষ্ট্রের হাতে পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুব বেশি নেই। এগুলো চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা দরকার। তাই ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অগ্রাধিকার তালিকা থেকে বাদ দিয়ে বাইডেন প্রশাসন চাচ্ছেন চীন ও রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগ দিতে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছেন, চীনের উত্থানে বিশ্বে তাদের আধিপত্য খর্ব হবে। পাশাপাশি চীনের সহযোগী হিসেবে রাশিয়াকেও হুমকি হিসেবে দেখেছেন ওয়াশিংটন। সামনের বছরগুলোতে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে ভূমধ্য সাগর ঘিরে রাশিয়ার যুদ্ধ প্রস্তুতি। রাশিয়ার বিমান বাহিনী সম্প্রতি 2টি মিগ-31 কে সিরিয়ায় তাদের প্রধান বিমান ঘাঁটিতে মোতায়েন করেছেন। এর মধ্যে একটি মিগ বিমানের ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে বিমানটি খেমেনিম বিমান ঘাঁটি থেকে উঠছিল। এই বিমান ঘাঁটি লাকারিয়ার দক্ষিণে ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলীয় এলাকায়। বিমানটির সাথে আছে বড় আকারের একটি কিনঝাক। রাশিয়া এমন সময় একটি বিমান মোতায়েন করল যখন ব্রিটেনের নৌবাহিনী রয়্যাল নেভির নতুন বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ এবং এর বেশি কয়েকটি জাহাজ ভূমধ্য সাগরের আশেপাশে টহল দিচ্ছে। ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সম্প্রতি একটি F-35 স্টিলস বিমান উড়ে গিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর উপর হামলা চালায়। এর কয়েকদিন পর ব্রিটিশ ডেসার HMS ডিফেন্ডার কুইন এলিজাবেথ ব্যাটল গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে ভূমধ্য সাগরে রওনা দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করেন। পরে ডেসারটি রাশিয়া দখল করে ক্রিমিয়ার পাশ দিয়ে যাতায়াত করেন। এরপর রাশিয়া ও ব্রিটেনের মধ্যে দেখা দেয় উত্তেজনা। কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে রাশিয়া সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে দেয় দুই দেশের মধ্যে। রাশিয়া বলেছেন, কৃষ্ণ সাগর তাদের সমুদ্র সীমায় প্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS ডিফেন্ডার
ফাঁকা গুলি ছেড়ে সতর্ক বার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হয় মস্কোর যুদ্ধ বিমান। রাশিয়া ও ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঘটেছে সেভাস্টপ বন্দরের খুব কাছেই। গত বছরের ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র সংক্রান্ত একটি ক্যালেন্ডার প্রকাশ করেন, যেখানে তারা প্রথমবারের মতো দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার মতো এবং টার্গেটে সঠিকভাবে বোমা নিক্ষেপ করার মতো ড্রোনের ধারণা প্রদান করেন। একই ক্যালেন্ডারে রাশিয়ার তরফ থেকে এসএস ভারী কমব্যাট ড্রোন ওকাটনিক বা হান্টার চালু করার ঘোষণা দেন। আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে আকটনিক উড্ডয়ন শুরু হবে। পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হবে। পাশাপাশি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্রগুলো ব্যবহারের পরিকল্পনাও আছে। তুরস্ক কেন আফগানিস্তানে থাকতে চান? 2 দশকের যুদ্ধের পর অনেকটা পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছেন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছেন। আফগান মাটিতে তালেবানের প্রভাব ও নিয়ন্ত্রণ আরও বেড়েছে। বেশিরভাগ জেলা তাদের নিয়ন্ত্রণে আসছেন। অনেকে আশঙ্কা করছেন দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে কাবুলের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু বিদেশি সৈন্য উপস্থিত থাকার কথা বলা হচ্ছে। এর মধ্যে দেশটি বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও আশরাফ গানি সরকার একমত হয়েছেন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আঞ্চলিক শক্তি হিসেবে আফগানিস্তানে ভূমিকা রাখছেন তুরস্ক। বিগত 1 যুগ ধরে আঙ্কারা বেশ সম্প্রসারণমূলক পররাষ্ট্রনীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। ন্যাটোতেও তুরস্কের প্রভাব সময়ের অনেকটা বেড়েছে। আঙ্কারা চেষ্টা করছেন কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বিধানের সুযোগে ন্যাটোর ওপর আরও চাপ সৃষ্টি করে সর্বোচ্চ পরিমাণ লজিস্টিক ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুরস্ক এই সুকে কাজে লাগাচ্ছেন। এবার তালেবানরা অনেক বেশি কূটনৈতিক দক্ষতার পরিচয় দিচ্ছেন। কাতারের যে আলোচনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মাধ্যমে তা চূড়ান্ত রূপ পাচ্ছেন। তালেবানরা বেশ ভালোভাবে দর কষাকষি করছেন। পুরো আফগানিস্তানের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলছেন। এমন পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে তুরস্ক কিংবা অন্য কোনো ন্যাটো সৈন্যদের উপস্থিতি তালেবানের মেনে নেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এদিকে গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকায় মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন প্রতিবেশী নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিন। বুধবার 14 জুলাই সংবাদ মাধ্যম নিউজ প্রেস জানান, উত্তর গাজায় তুবাস অঞ্চলে আলফারিয়া শরণার্থী শিবির থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। গুরুত্বপূর্ণ অভিযানটিতে অংশ নেন শরণার্থী শিবিরের ফিলিস্তিনি তরুণরা। এদিকে ইসরায়েল সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছেন, যদিও তারা বলেছেন তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে। এর আগে মঙ্গলবার 13 জুলাই ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় দখলদার ইসরায়েলের আরও একটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা বলছেন। ড্রোনটি ছিল স্কাইল্যান্ড মডেলের। এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। অপরদিকে গত 2 জুলাই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে 3 বার বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল। মে মাসে যুদ্ধবিরতির পর গত জুনে 2 বার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তখনও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপে জবাবে হামলা চালিয়েছেন তারা। গত 10 থেকে 21 মে পর্যন্ত টানা 11 দিনের সংঘাতে প্রায় 256 ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে 66 জন শিশু। অপরদিকে 2000-এর বেশি মানুষ আহত হন। এছাড়া ইসরায়েলের রকেট হামলায় 12 জন নিহত হয়েছে, তবে হতাহতের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। সূত্র পাস টুডে। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।